হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে। আর আমি বলবো আজকের ঘটনাটা খুব মনোযোগ সহকারে সবাই শোনো। শেষে সবার আমি আজকে কমেন্টগুলো পড়বো, সাথে নামগুলোও বলবো। আচ্ছা, সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি করে নিও। আজকের ঘটনাটা এমন একটা ঘটনা, দেখো এখন তো সবকিছু আমরা বাড়িতে বসে বসে ফোনের মারফতে সব কাজ করে ফেলি। সেটা টিকিট বুকিং থেকে শুরু করে সেটা হোটেল বুকিং পর্যন্ত। আমাদের আজকে যে দুজন দম্পতি নতুন বিয়ে হয় তাদের এমন একটা অভিজ্ঞতার শিকার হয়েছিল, সেই ঘটনাটা তোমাদের সাথে একটা শেয়ার করব। ঈশিতা রায় যে ঘটনাটা পাঠায়, বোন বোন বলে, দিদি ভাই আমি তোমার ঘটনা শুনি, আমার খুব ভালো লাগে। তুমি বিশ্বাস করবে না, তোমার ঘটনার মধ্যে আমি সত্যি সব সময় একটা সত্যতা প্রকাশ পাই। কারণ অনেক ঘটনা শুনি যেগুলো মনে হয় একটা লেখা কোনো পাতা উল্টে পড়ছে আর সামনে ঘটনাগুলো তুলে ধরছে, আদৌ সেগুলো বাস্তব কি ফেক আদৌ জানি না। যাই হোক, সেই প্রসঙ্গ ছেড়ে আজকে তোমার কথা বলি। তুমি এত মিষ্টি এক দিদি ভাই আর এত মানুষকে হেল্প করো, তার জন্য তোমার কাছে সত্যি কথা বলতে আমরা প্রত্যেককেই তোমাকে একটা ভালোবাসা, একটা হাক তোমার প্রাপ্য হয়। কোনোদিন তুমি একটা মিট আপ রাখো। আমাকে ঈশিতা বোন বলে, আমি বলি, অনেকেই তোমরা আমাকে বলো যে দিদিভাই তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে। অবশ্যই আমরা মিট আপ রাখবো। যখন 50K আমাদের সাবস্ক্রাইবার মানে কমপ্লিট হবে, আমাদের পরিবারটা 50,000-এর হবে, তখন একটা মিট আপ রাখবো তোমাদের কথা মতো, তোমাদের সুবিধা মতো। তো চলো এবার ঘটনায় যাই। ঈশিতা বলে, দিদি ভাই এই ঘটনাটা গেল বছর জানুয়ারি মাসে ঘটে। আমরা গেছিলাম দার্জিলিং। আমরা দার্জিলিং যাবার আগে বাড়িতে বসেই আমার হাজবেন্ড একটা হোটেলের রুম বুকিং করেছিল। হানিমুন কাপলদের জন্য একটা স্পেশাল অফার ছিল, তো সেটা সব থেকে বেস্ট আমাদের কাছে লাগে। তো আমার হাজবেন্ড আমাকে বলল, ঈশিতা দেখো এইটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট। তো ইনোভারমেন্ট, তারপরে রিভিউ দেখলাম, আমরা রিভিউ তো চেক করা যায় অনলাইনে, একদম বেস্ট সত্যি কথা বলতে দার্জিলিংয়ে। বলছে আমরা হোটেলটা বুকিং করি, আমাদের পার ডে ওখানে নিয়েছিল হচ্ছে 7,300 টাকা করে পার ডে রুম, মানে রেন্ট ছিল, ঠিক আছে। বলছে আমরা বুক করে দিই 3 দিনের জন্য। দিয়ে আমরা কিন্তু একদম এখান থেকে নিজস্ব গাড়ি করে আমরা কিন্তু দার্জিলিং যাই, নিজস্ব গাড়ি করে। আমাদের ঈশিতা বলছে যে দি ভাই তুমি বিশ্বাস করবে না, যখন আমরা ঠিক সেই হোটেলটা তো আমরা জানি না, যাই হোক আমরা জিপিআরএস তো অন করেই নিয়েছিল, ড্রাইভার নিয়ে যাচ্ছিল, তবুও জিপিআরএস আমাদেরকে অনেক ঘোরাচ্ছিল। জানি না কেন এটা প্রায় হয়, আমরা এটা শুনতে পারি যে জিপিআরএসে অনেক সময় ঠিক একটা পথ নির্দেশ কিন্তু দেখায় না, অনেক ঘুরিয়ে 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 নিয়ে যায়। তো বলছে আমরা লোকাল লোকের সাহায্য নিই, লোকাল লোকের সাহায্য নিয়ে আমরা সেই যে হোটেলটা আমরা বুক করেছিলাম 3 দিনের জন্য, আমরা ওখানে যাই। আমরা যেতে দেখলাম মানে পরিবেশটা একটু আলাদা ধরনের। এবার হচ্ছে ঘটনাটা শুরু, শোনো। বলছে দি ভাই আমরা যখন যাই তখন সন্ধ্যা সন্ধ্যা টাইমটা, কারণ যেতে অনেকটা সময় লাগে। তারপর মাঝখানে 2 জায়গায় হল্ট করেছিলাম, আমরা একটু নাবি, কফি টফি খাই, নিজেদের গাড়ি করে গেছি, এনজয়মেন্ট তো হবেই। কারণ সত্যি কথা বলতে আমরা নতুন বিয়ের পর হানিমুনে যাচ্ছি। ঈশিতা বলছে যখন আমরা গাড়ি থেকে নামলাম হোটেলের সামনে, তো দেখলাম হোটেলের কাছে একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে রয়েছে। প্রথমেই দেখে একটা বুকের মধ্যে একটা ধাক্কা লাগলো যে হোটেলের মধ্যে পুলিশ ভ্যান, তার মধ্যে কি পুলিশ ভ্যান থাকতেই পারে, কিন্তু দেখলাম 4-5টা পুলিশ হোটেলের বাইরে যত্রতত্র দাঁড়িয়ে আছে, প্রতিটা মানুষকে সন্দেহর চোখে দেখছে। ঈশিতার হাজবেন্ড এই জিনিসটা দেখে একটু ঘাবড়ে যায় যে হোটেলে এমন কি হয়েছে যে এত পুলিশ। তারপর ওরা লাগেজ ট্যাগেজ সব কিছু নাবিয়ে যখন হোটেলের উদ্দেশ্যে ওরা যখন রিসেপশনের দিকে যায়, তখন রিসেপশন থেকে ওদের প্রথম আপ্যায়নটা করে, দিয়ে ওনাদেরকে আপ্যায়নটা করার পর ম্যানেজার বলল যে আপনারা আমাদের একটা রুম আছে,
কনফারেন্স রুম, আপনারা ওখানটা বসুন, আমরা আপনাদের হোটেলটা দিতে একটু সময় লাগবে। তখন ঈশিতা যে ছিল বোন, তার হাজবেন্ড তখন বলে যে কেন, আমরা যখন হোটেল বুক করে এসছি তাহলে আমাদের 1 ঘন্টা ওয়েট করানোর কারণটা কি, এটা কিরকম আপনাদের ফেসিলিটি? তখন যিনি ম্যানেজার ছিলেন, ম্যানেজার তখন বললেন স্যার আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তখন জানাই যে দুর্ঘটনা, তার জন্য পুলিশ ভ্যান আমরা বাইরে দেখলাম। বলছে হ্যাঁ আসলে বলবেন না, এরকম কলকাতা থেকেই হাজব্যান্ড ওয়াইফ এসেছিল ঘুরতে, বউটা রাতের বেলা এরকম রুমের মধ্যেই নিজেকে ফাঁসি লাগিয়ে নেয়। এই কথা যখন শোনে তখন ঈশিতা বোন ওনার হাজবেন্ডকে বলে যে দেখো আমার খুব ভয় লাগছে। এবার দেখো একটা বিষয় কি হয়, একটা জায়গা আনন্দ করতে গেছি, হানিমুনে গেছি, ঘুরতে গেছি, ওখানে গিয়ে যেই হোটেলে আমরা বুকিং করে গেছি কলকাতা দিয়ে বসে, সেই হোটেলে গিয়ে দেখছি পুলিশ, গাদা গুচ্ছের পুলিশ লোক, স্থানীয় কিছু, সাথে একটা আতঙ্ক, সন্দেহ চোখে পুলিশ দেখছে, একটা ভার ভার ওয়েদারটা। তো আমাদের সেই জিনিসটা কোথাও গিয়ে পছন্দ হচ্ছে না। ঈশিতা বলে ওর হাজবেন্ডকে যে দেখো তুমি একটা কাজ করো, আমি এই হোটেলে না থাকবো না। কারণ ওই যে প্রথমে একটা ধাক্কা লেগে গেছে না, হয় নাকি কখনো একটা ভয় ভয়, একটা গা ভার ছমছমে পরিবেশ তো থাকবেই। এমনিতেই আমরা বেসিক্যালি এরকম ঘটনা দীঘা, পুরী, মন্দারমণি, দার্জিলিং, প্রায় যেখানে প্রচুর দর্শক প্রত্যেক বছর মানুষ যেখানে ঘুরতে যায়, সেই জায়গাগুলো বেশিরভাগ খারাপ হয়ে যাচ্ছে, হন্টেড হয়ে যাচ্ছে যে কোনো রিজনে। কেউ মার্ডার করে আসছে, কেউ সুসাইড করে নিচ্ছে, কেউ কারোর অন্যের স্ত্রীকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ভোগ করে শেষ করে দিচ্ছে, এরকম প্রায় প্রায় আমার কাছে ঘটনা আসে। আর যেখানে দাঁড়িয়ে আমাদের ঈশিতা বোন আমার নিয়মিত শ্রোতা, তো ও তো এইগুলো ভালো করে ভয় পাবেই, কারণ ওর এক্সপিরিয়েন্স আমার ঘটনা শুনে অলরেডি আছে। তো কোথাও গিয়ে ওই জিনিসটা জমা ছিল ওর মনে, সেইটা তখন ওর কাজ করছে। ও বলছে আমি এই হোটেলে উঠবো না। এবার ঈশিতার হাজবেন্ড বলছে যেটা আমি এবার কি করে বলবো, এটা হতেই পারে, এটা কে জানতো যে সে সুসাইড করবে, এটা কেউ জানে? এটা হোটেলের লোকের তো কখনো এটা ব্লেম করা যায় না। তখন ঈশিতা বলছে না আমি এখানে থাকবো না। ও একটাই গো ধরেছে যে আমি এখানে থাকবো না। ঈশিতা বলে দুই ভাই কি করে থাকবে বলো তো, যেখানে আমি ঘোরার জন্য এত আনন্দ, এত এক্সাইটমেন্ট হয়ে আমি গেলাম দার্জিলিংয়ে, গিয়ে আমি যখন হোটেলে এন্ট্রি করব তখন দেখছি বাবা আগে থেকে ওয়েলকাম করছে গাদা গুচ্ছের পুলিশ। তারপরে নাকি ও চোখের সামনে যখন আমরা দাঁড়িয়ে রয়েছি তখন রিসেপশনের পাশ থেকে বলছে সাইড সাইড সাইড, কি না ডেড বডিটাকে সাদা চাদরে মুড়ি ওখান থেকে বের করছে। এই সব দেখার পর ওই হোটেলে কি বসবাস করার মতো থাকে? এটা যদি কেউ বলে যে না কি আছে, চোখে না দেখলে ঠিক আছে, দেখার পর না হয় না। যাই হোক, তো তখন এই কথা যে ঈশিতা ওর হাজবেন্ডকে বলে, এটা ম্যানেজার কিন্তু বারবার শুনে, ম্যানেজার এই কথাটা ক্যাচ করে। ম্যানেজার ঈশিতার হাজবেন্ডকে ডাকে যে স্যার একটু প্লিজ একটু শুনবেন। ও যায়, বলছে হ্যাঁ কি হয়েছে বলুন। তখন বলছে আপনার মিসেস মনে হয় বলছে অ্যাকচুয়ালি ও সরি কি বলবো বলেন তো, এরকম অনেকেই করে, আমাদের হোটেলে প্রথম ফার্স্ট টাইম হলো, এগুলো ওরা বলে ফার্স্ট টাইম, তার আগে যে পুনরায় কত হয়ে গেছে ভগবানই জানে। বলছে এটা ফার্স্ট টাইম হলো, আপনারা তো হানিমুন কাপেল, সত্যি আমাদের খুব খুব খারাপ লাগছে, সরি স্যার। আপনি একটা কাজ করুন প্লিজ, এই যে কথাটা প্লিজ স্যার, এই যে কথাটা আপনারা প্লিজ চার কান করবেন না, আপনাদের দুজনের মধ্যেই রাখেন। আর এটা আপনাকে হাত জোড় করে বলছি, ম্যানেজার বলছে এটা প্লিজ বলবেন না। আপনারা যে টাকাটা অনলাইনে পে করেছিলেন 3 দিনের, আমরা টাকাটা আপনাকে রিটার্ন করছি, আপনারা প্লিজ অন্য একটা কোনো জায়গায় রুম নিয়ে নেন, যদি দরকার হয় বলুন, আমরা অনেক এরকম হোটেলের সাথে আমাদের তো যোগাযোগ আছে, তো আমি করে দিচ্ছি।
ঈশিতা তখন বলে যে না না, আপনি যে এতটা সফট হৃদয় ব্যক্তি সেটাই দেখে আমার খুব ভালো লাগলো, আপনি টাকাটা রিটার্ন করে দেন, আমরা এমনিতেও এখানে থাকবোই না। আর হোটেলটা আপনারা না দেখে দিলেও চলবে, আমি অন্য হোটেল দেখে নিচ্ছি। কারণ ঈশিতা বলে যে দি ভাই ওই হোটেলের ম্যানেজার, ওই হোটেল মানে আমার এতটাই খারাপ লাগে, এতটাই রাগ হয়, যার কারণে বলি যে না, আপনাদেরকে 2 হাত জোর করে আমি নমস্কার করছি, আর হেল্প করতে হবে না, ঠিক আছে? হতেই পারে, আপনি ঠিকই বলেছেন যে আপনাদের তো কোনো দায়ভার থাকে না যদি কেউ এসে সুসাইড করে, কিন্তু আমাদেরকে টাকাটা দিয়ে দেন, আমরা চলে যাব। আমাদের ঈশিতা বোন বলে যে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমাদের টাকা সাথে 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 ব্যাক করে দিল। আমাদের টাকা দেয়, আমরা ওখান থেকে সোজা গাড়ি ঘুরালাম, ঘুরিয়ে নিয়ে অন্যত্র চলে যাই। এবার যেতে যেতে আমরা কিছু কিছু জায়গায় দাঁড়াচ্ছিলাম, কিছু লোকাল লোকের সাথে কমিউনিকেট করছিলাম, কারণ ওই যে মনে একটা প্রথমে ভয়, একটা ধাক্কা লেগে যায়, যার জন্য ওখানে স্থানীয় অনেক মানুষ দেখছিলাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ আসছে, ওখানে স্থানীয় ছোট ছোট দোকানে ঘুমটিতে স্থানীয় লোক বসে রয়েছে যাদের দোকান, তাদের সাথে কমিউনিকেট করতে করতে একজনের মানে কি বলবো কাছে আমরা যাই। উনি একটা কফি হাউসে মানে ওনার সাথে খুব ভালো স্বাস্থ্য, চেয়ারাবান, দেখে খুব ভালো লাগলো ওনাকে। তো ওনাকে বললাম যে স্যার আমরা এরকম এই এই ব্যাপার সব বলা হলো, তখন উনিও বললেন যে হ্যাঁ এরকম তো ঘোরার জায়গাগুলো, হোটেলগুলো এরকম হয়, এরকম প্রচুর মানুষ আসে, এসে এরকম সুসাইড করে নেয়, আবার এরকম আছে মানে হত্যা করে বেরিয়ে চলে যায়, এরকম হয়। এগুলো তো আমাদের এখানে প্রত্যেক দিন লেগেই রয়েছে একটা না একটা হোটেলে। আরও শুনে ভয় লাগছে, মানে একটা না একটা হোটেলে লেগে রয়েছে, মানে আমরা যাবোটা কোথায়? যাই হোক, তো ঈশিতা বলে যে দি ভাই আমার হাজবেন্ড ওনার সাথে কথা বললো স্যার আমাদের এরকম একটা রুম লাগবে, আমরা এরকম হানিমুনে এসেছি, আমাদের দোকানে পুরো বুক করা ছিল স্পেশাল একটা রুম, তো আপনি যদি কোনো সাজেস্ট করেন জানা থাকে, দেখুন আপনার তো ছেলে মেয়ের মতো, উনি একটু বয়োজ্যেষ্ঠ, সেই কফি হাউসের যিনি ওনার ছিলেন, তা আপনি যদি একটু সাজেস্ট করেন খুব সুবিধা হয়। আমরা তো প্রথমবার এসছি, তাও মানে দুজন হাজব্যান্ড ওয়াইফ, বিয়ের পর প্রথম, বাড়ির কোনো বড় গার্জেনও আসেনি। তখন ওই ওনার বলল যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের মনের কথা বুঝতে পেরেছি। উনি উনি ওনার ক্যাশ কাউন্টার থেকে একটা কার্ড বের করলো, কার্ড বের করে ঈশিতার হাজবেন্ডের হাতে দেয়, দিয়ে বলল এই কার্ডে 2টো নাম্বার আছে, একটা নাম্বার বাঁ দিকের পেনের একটা কালি মার্ক করে দিল, দিয়ে বলল এই নাম্বারে তোমরা গাড়িতে যেতে যেতে ফোন করো, আশা করি রুম পেয়ে যাবে। তো আমরা বললাম যে স্যার এইটা কোথায়? বললে এখান থেকে সোজা গিয়ে ডান দিকে উঠবে, উঠেই বাঁ দিকে ঘুরলেই হোটেলটা। তো বললাম ঠিক আছে, বললো হোটেলটা খুবই ভালো, আর রুম রেট এত বেশিও না, তোমাদের মোটামুটি 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে 5-5.5-এর মধ্যে হয়ে যাবে, রেড কার্পেট, গিজার, তোমরা সব রকম ফেসিলিটি পাবে, কোনো অসুবিধা নেই, তোমরা চলে যাও। হ্যাঁ হয়তো হানিমুন কাপেলস বলে হয়তো তোমাদের মানে যেটা একটা স্পেশাল ঘর সাজানো ফুল দিয়ে বা রুমটা ডেকোরেট করা, সেইটা হয়তো পাবে না, কারণ এত সাথে সাথে তো ওরা করতে পারবে না, কিন্তু ওদের বললে ওরা যতটাই টাইমের মধ্যে হয়তো 1 ঘন্টা বলবে একটু মানে রেস্ট করতে, ওরা করে দেবে। আমরা বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, থ্যাংক ইউ করে, যাই হোক ওনাকে ওনার মতো একটা সম্মান জানিয়ে আমরা ওখান থেকে গাড়ি নিয়ে চললাম সেই কার্ড হাতে নিয়ে। ঈশিতা বলে দিদি ভাই ওই কার্ড হাতে নিয়ে ওই ফোন নাম্বারে 3-4 বার ফোন করে প্রথমে কেউ ফোনটা রিসিভ করেই না, তারপরে আমাদেরকে ওনারাই ব্যাক করলেন, তারপর আমরা কথা বললাম, ওনারা খুব ভালো করে আপ্যায়ন করে আমাদের হোটেল পর্যন্ত নিয়ে যায়। কারণ আমরা সত্যি কথা বলতে ঘুরছিলাম, আমাদের ড্রাইভার তো ওখানে না, বুঝতে পারছে না কোন দিকে কি, কারণ অনেক ওরকম বাদিক ডান দিকে রাস্তা আছে, পাহাড়ি রাস্তা, আমরা বুঝতে পারছি না। আর পাহাড়ি রাস্তায় একটা জিনিস হয়, সেটা হচ্ছে ধরো তুমি একটা জায়গায় উঠে গেলে, ওখান থেকে তুমি বুঝতে পারবে না সেই স্পেসটা, যে গাড়িটা তুমি ব্যাক করে ঘুরিয়ে আনতে পারবে যদি কোনো মিস্টেক হয়ে যায়, যার জন্য আমাদের ড্রাইভার একটু ভয় ভয় পাচ্ছিল যে কোনখান দিয়ে উঠবো, এইটাই বলেছে, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক একটা সময় গিয়ে ওই হোটেল থেকেই একজন আসে,
বললো, স্যার আমরা রাস্তায় একদম মেন রোডে দাঁড়াচ্ছি, আপনারা আসুন, গাড়ির কালার আমরা বলে দিলাম, আমাদের গাড়ির কালার হচ্ছে ব্ল্যাক, আর নাম্বারটাও বলে দিয়েছি, সামনে তো নাম্বার প্লেট থাকে, তো আমাদের ওরা রাস্তা দিয়ে পিক আপ করে নিয়ে যায় রুমে। আমাদের ঈশিতা বোন বলছে, দিদি ভাই রুমটা ছিল 3 তলা, বাইরে দিয়ে খুব একটা হাইফাই না, মোটামুটি, কিন্তু ভেতরে যথেষ্ট হাইজেনিক মেনটেন করা, যথেষ্ট সুন্দর গোছানো, সত্যি সুন্দর। তো আমাদের রুম নিয়েছিল 5,300 টাকা করে, ওখানে 5,300 টাকা, ওরা 5.5 করে চেয়েছিল, আমরা 5,300 করে দিয়েছিলাম। তো আমাদেরকে দোতলায় একটা রুম দিয়েছিল, রুম নাম্বার ছিল 202, রুম নাম্বার ছিল 202 নাম্বার। তো রুমটা যখন আমাদের দেয়, আমি তখন আমার হাজবেন্ডকে বলছি যে গেটের মধ্যে যে রুমের যে নাম্বারটা দেওয়া রয়েছে, পেতলের একটা মানে খুব সুন্দর ডিজাইন করা, ওর মধ্যে ওর মধ্যে 202 লেখা রয়েছে। আমি তখন দেখে বললাম, বাবা রুমটা ঢোকার আগেই এই গেটের মধ্যে রুমের যে ইয়েটা লাগানো, দেখেই না কিরকম লাগছে, 202, কিরকম দেখো 201 হতে পারতো, 3 হতে পারতো, 4 হতে পারতো, 202 মানে 202, একটা কিরকম লাগছে। তখন আমার হাজবেন্ড বলল, ঈশিতা দেখো প্রথমে কি বলো তো, একটা জায়গায় গিয়ে এরকম হয়েছে তো, তার জন্য তোমার এরকম মনে হচ্ছে, অ্যাকচুয়ালি ওরকম কোনো ব্যাপার না, চলো। তা আমরা রুমে প্রবেশ করলাম, দারুণ মানে কি বলবো, স্মেল বেরোচ্ছে, যেটা একটা স্প্রে দিয়েছে রুমে স্প্রে। যাই হোক আমরা গেলাম, যে যার মতো গিয়ে তখন প্রায় তখন বলতে পারো সন্ধ্যা হয়ে গেছে। আমরা যে যার মতো একটুখানি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, কেন গিজার আছে, অসুবিধা নেই, এতটা জার্নি করেছি, সেখানে গিয়ে একটুখানি ফ্রেশ হবো না, এটা তো হতেই পারে না। ফ্রেশ হলাম, হয়ে আমার হাজবেন্ড বলল যে চলো, এখন তো মোটামুটি কিছুক্ষণ পর 8:30 বাজবে, পাহাড়ে এমনিতেই রাতটা তাড়াতাড়ি নাবে, যার কারণে আমরা একটু আজকে এতটা জার্নি করেছি, চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, আর যা হবে সকালবেলা থেকে ঘোরা, আমাদের সব কিছু প্ল্যানিং হবে, আজকে আর বেশি কথা না। আমি বললাম ঠিক আছে। তো আমরা ফ্রেশ হয়ে খেতে গেলাম, ওদের নিচে সেই হোটেলের একদম নিচে রয়েছে খাবার জায়গা, সেইখানে গেলাম, মানে রিসেপশন, তো রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টে গেলাম, হোটেলের নিচেই গিয়ে খাওয়া দাওয়া করলাম। আমরা পেট ভরে যার যার মতো মানে মাংস মাছ সব কিছু খাই। হ্যাঁ, ওদের যে খাবারটা থাকে ওর মধ্যে একটা টাকার মধ্যে ধরা থাকে 4 বেলার খাবার, তার মধ্যে আমরা চিকেনটা এক্সট্রা নিয়েছিলাম, রাতে মাছটা ওরা দিয়েছিল। যাই হোক আমরা এরকম করে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়ি। ঈশিতা বলছে, দিদি ভাই প্রথমে রাতের বেলা যা কাণ্ড হোটেলে রুমে হলো আমাদের, আমরা পুরোটাই হাজব্যান্ড ওয়াইফ ভাবলাম যে প্রথমে আমরা যে ধাক্কাটা খাই একটা মৃত দেহ দেখার পর আমাদের মনে একটা ভয় ঢুকে গেছে, যেটা আমরা প্রথম থেকে ভাবলাম, কিন্তু সেটা ভুল, সেটা প্রথম থেকেই আমরা ভুল ভাবছি, সেটা কিন্তু ওই হোটেলেই আমরা রেখে এসেছি। ভয়টা আমরা সাথে করে এনেছি, কিন্তু ভয় কোনো খারাপ কিছু আমরা ওখান থেকে আনিনি, ভয়টা এনেছি। এইবার ওখান থেকে বাঁচার জন্য আমরা যেই হোটেলে এসেছি, সেই কফি হাউসের ওনার আমাদেরকে যে কার্ড দেয়, সেই কার্ড ধরে অ্যাকচুয়ালি এই রুমটাই হন্টেড, 202 নাম্বার রুম। ভাবতে পারছো, ওই যে বলে না, যেখানে ভূতের ভয় কি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, যে কথাটা আছে না বাংলায় অনুবাদ, আমি অনুবাদগুলো বিশেষত জানি না ঠিকঠাক, বলছে দি ভাই রাতের বেলা আমরা 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি, সারাদিন এইদিক ওইদিক হয়েছে তো ঘুমিয়ে পড়ি, 10টার মধ্যে ঘুমিয়ে পড়েছি। ঠিক যখন আনুমানিক 2:22 ঘড়িতে বলছে, দিদি ভাই আমি খাটে শুয়ে রয়েছি, আমার খাটের পাশে মনে হলো না 2-3টে বই খাতা যদি একসাথে কেউ ফেলে, ধরো প্রথমে একটা ফেললো, তারপরে একটা, তারপর একটা, ধপ 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 করে 3-4টে বই ফেললে যেরকম একটা আওয়াজ হয় মাটিতে পড়ার পর বইগুলো বইয়ের উপর পড়লে, ঠিক ওই রকম একটা শব্দ আমার কানে আসলো, যে দিকটা আমি শুয়ে আছি। আমি চমকে উঠলাম, উঠে আমি খাটে বসে না নিচে দেখছি। আমি বললাম, আরে আমি নিচে দেখে বা কি করবো, এখানে বই খাতা কোথা দিয়ে আসবে?
আমি বললাম হয়তো বাইরে বা হোটেলে নিচে টিচে রান্নাঘরে হয়তো ওদের কোনো বা আদার্স কোনো রুমে হয়তো আওয়াজটা হয়েছে। আমি আবার উঠে দেখে আবার মুড়ি দিয়ে শুয়ে পড়ি। বেশ ঠান্ডা, বুঝতেই তো পারছো, জানুয়ারি মাস, ঠান্ডা তো হবেই। শুয়ে পড়ি। কিছুক্ষণ পর বিশ্বাস করবে না, আমি পুরো যে ব্ল্যাঙ্কেটটা দেয়, দুটো ব্ল্যাঙ্কেট ছিল, ব্ল্যাঙ্কেট দুটো আমি মাথায় মুড়ি দিয়েছি, মানে সারা শরীরে মুড়ি দিয়ে শুয়ে রয়েছি। এত ঠান্ডা, মোজা, টুপি, সোয়েটার, প্যান্ট সব পরে আছি। তারপরে গিয়েও ঠান্ডা কোথাও একটা শরীরে শিরশির শিরশির করে কাজ করছে। আমি মুড়ি দিয়ে রয়েছি, আমাকে এইখানটা খামছে এরকম করে, কেউ যেন মানে খুব মানে রাগে বলে না, এই ওঠ, ঘুম থেকে ওঠ, ঠিক এরকম করে খামছে। আমার ব্ল্যাঙ্কেটটা মুখ থেকে সরিয়ে দিল, মানে এরকম করে সরালো, মানে রীতিমতো আমার অর্ধেক শরীরের অংশ থেকে ব্ল্যাঙ্কেটটা পায়ের ধারে গিয়ে পড়লো উড়ে, মানে কেউ যেন ছুঁড়ে ফেলে দিল। ঠিক আছে, আমি না সাথে সাথে উঠলাম, উঠে আমি ভাবলাম মনে হয় ও করছে। আমি সাথে সাথে উঠে আমি ওর দিকে ঘুরে যখন তাকালাম, দেখলাম না, ও তো যেরকম ভাবে আগে শুয়েছিল সেই রকম ভাবেই ও কিন্তু শুয়ে আছে। তাহলে আমার ব্ল্যাঙ্কেটটা কে খুলে ফেলে দিল? আর এইটাও হতে পারে না যে ও করে ও শুয়ে পড়েছে, কারণ ওর ব্ল্যাঙ্কেট কিন্তু আলাদা। আর একটা মানুষ যদি করে শোয় বোঝা যায় ও কিন্তু ওরমই ঘুমাচ্ছে। তবুও তবুও আমি নিজেকে, নিজের মনকে বোঝানোর জন্য আমি বললাম যে না, ওই হয়তো করেছে, এরকম ঘুম হয়তো হয়ে গেছে, একটু দুষ্টুমি করবে, ওই করেছে। আমি ওর দিকে তাকিয়ে বসে রয়েছি, প্রায় ওর দিকে আমি তাকিয়ে রয়েছি অনেকটা সময় হয়, অনেকটা সময়। ও দেখছি মানুষ ঘুমালেন একটা অঘরে নিঃশ্বাসের একটা শব্দ হয়, যারা নাক ডাকে সেটা আলাদা ব্যাপার, এমনি অঘরে ঘুমালে তো মুখটা হা করে শোয়, একটা নিঃশ্বাসের খুব ঘন ঘন শব্দ হয়। না, আমি শুনতে পাচ্ছি যে শব্দটা হচ্ছে, মানে ও রিয়েলেই ঘুমাচ্ছে। আমি বললাম তাহলে এটা কে খুলে ফেললো? সত্যি তো, মানে এটা তো অসম্ভব ব্যাপার। আমি না তখনও পর্যন্ত আমার হাজবেন্ডকে আমি ডাকিনি। আমি চুপটি করে আমি আবার ওকে ভালো করে জড়িয়ে সাপটে সুপটে একদম ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে নিয়ে ওর কম্বলের ভিতর দিয়ে আমি হাতটা দিয়ে আমি ওকে জড়িয়ে শুয়ে রয়েছি। বিশ্বাস করবে না, আগে তো আমি ওর দিকে পেছন ফিরে শুয়েছিলাম, এখন আমি শুয়েছি ও আমার দিকে পেছন ফেরা, আমার ওর পেছন দিকে মুখটা ঘুরিয়ে আমি ওকে পেছন দিয়ে জড়িয়ে আছি। ঠিক 40 থেকে 45 মিনিট পর আমি কিন্তু না, আমি কিন্তু ঘুমাইনি। কেউ আমার পেছনে, অনেকটা খাটের মধ্যে জায়গা ছিল, সেখানে কেউ যেন আমার পেছনে এসে শুলো। বুঝতে পারছো সিচুয়েশনটা? আমার পেছনে কেউ উঠে শুলো। আমি বুঝতে পারছি আমার পিঠে কারোর একটা স্পর্শ অনুভব হচ্ছে। আমি ওখানেই পুরো বরফ হয়ে গেছি। আমার হাত পা এমনি ঠান্ডা, দার্জিলিংয়ের জানুয়ারি মাস, তার মধ্যে ওই সিচুয়েশানে ওই মধ্যরাতে আরও আমি বরফ হয়ে গেছি। সত্যি কথা বলতে আমার হার্ট শুধু চলছে, আমি বাস্তবে মনে হয় মারা গেছি, আমি নেই। কারণ আমার হাজবেন্ডকে আমি ধরে আছি, তাহলে আমার পিছনে রুম যেখানে লক করা, ভেতর দিয়ে আমার পেছনে কে এসে শুলো? কে শুলো? এটা সব থেকে বড় আমার মাথায় ঘুরছে। তাহলে এটা কি করে হয়? আমার তো সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। আমি মানে না আমি আমার হাজবেন্ডকে ডাকতে পারছি, না আমি উঠে বসতে পারছি, না আমি ঘুরতে পারছি, আমি না চিৎকার করতে পারছি, পুরো অসহায়। এইবার আমাদের বোন বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমার প্রাণ থাকতে আমি কোনো দিন দার্জিলিংয়ে কারোর সাথে কোনো হোটেলে যাব না। আমি জীবনের মতো শিক্ষা পেয়ে গেছি। আর আমি কোনো জায়গায় গেলে হাজব্যান্ড ওয়াইফ না, 4-5 জন একটা রুমের মধ্যে ঠেসে ঠেসে থাকি, কিন্তু আমি ধারে শুই না, শুলে আমি মাঝখানে শোবো। আর এই কারণেই একটা রুমের মধ্যে, একটা বেডের মধ্যে কম করেও 3 থেকে 4 জন থাকি, যাতে আমাকে ধারে না শুতে হয়। ভাবতে পারছো? বোন বলছে, দিদি ভাই যে আমার পেছনে শুয়ে রয়েছে, আমি জানি না আসলেও
আদৌ সে কোনো মানুষ না কোনো অশরীরী আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ওই মুহূর্তে আমার হাজবেন্ডকে যে আমি গায়ে খামচে রাখবো, আমার শরীরে সেই জোরটুকুনি নেই। আমি মানে আর ভয়তে থাকতে পারছি না, মনে হচ্ছে আমার লাংস ফেটে যাবে, আমি চিৎকার করে কাঁদি, এত ভয় আমার বুকে। বলছে দিদি ভাই এ তো সবে শুরু, এবার শোনো কি হলো। আমি বুঝতে পারছি আমার পেছনে সে মুভমেন্ট করছে, মানে সে নড়ছে। আমি রীতিমতো পুরো হার্ট ফেল করার উপায়, মানে আমি যে কোনো মুহূর্তে হার্ট ফেল করব। কিছুক্ষণ পর সেই উপায়টাই আমার সাথে হলো কি জানো? ও মাই গড! ঈশিতা বোন বলছে, আমার না হাত পা কাঁপছে, তোমাদের কি বলবো। ঈশিতা বোন বলছে দিদি ভাই ঠিক 15 থেকে 20 মিনিট এরকমভাবে ভয়তে আমি শুয়ে আছি, পুরো মনে হচ্ছে মরে গেছি। 15 থেকে 20 মিনিট পর যে আমার পেছনে ছিল তার একটা হাত আমার ঠিক পিঠের মধ্যে রাখলো। ভাবতে পারছো, একটা হাত পিঠের মধ্যে রাখলো পেছন দিক দিয়ে। বোন বলছে দিদি ভাই আমি পুরো কাঁপছি, আমার শরীর ভিতর দিয়ে কাঁপুনি উঠে গেছে। বলছে হাতটা রাখে, হাতটা আমি বুঝতে পারছি খুবই রোগা পাতলা ছোট্ট হাত একটা। আমি না মানে কি বলবো, কাঁপছি, রীতিমতো কাঁপছি। ভিতর থেকে না আমার একটা গোগানির শব্দ বেরিয়ে গেছে, মানে আমি কাঁদছি যে তোমার চোখ দিয়ে জল বেরোচ্ছে না। ওই সময় আমার হাজবেন্ড যেতুনি একভাবে আমার থেকে পেছন ঘুরে শুয়েছিল, ভগবান জানে ওই সময় দিদিভাই আমার ভগবান কোনো ঠাকুরের নাম কোনো ঠাকুরের কথা আমার মাথায় আসছেই না যে আমি কোনো ভগবানের নাম মানে মুখে জপ করব। কালিমা বলো বাজরংবলী বলো যাকেই বলো, কোনো ঠাকুর দেবতার কথা মনেই আসছে না আমার, আমি চেষ্টা করেও আনতে পারছি না। আমার হাজবেন্ড ওই একদম সময় আমার দিকে ঘুরে, আমার দিকে যখন ঘুরে আমার দিকে তাকায়, আমি ওর দিকে তাকিয়ে আছি। আর আমার যে মুখের আকার অঙ্গীকার, যে মুখের ভঙ্গিমা ও দেখে, নাইট রুম তো জ্বলছে, ও দেখে আমাকে বলছে এই সীতা তুমি তাকিয়ে রয়েছো, ঘুমাওনি? এই কথা যখন বলে বোন বলে দিদিভাই বিশ্বাস করবে না, খাট থেকে মনে হলো কেউ ধাপ 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 করে, আমার পেছনে অনেকটা জায়গা ছিল তো, আর খাটটা অনেক বড়, ঠান্ডার জন্য আমরা দুজন দুজন একদম কাছে শুয়েছিলাম, অনেকটা জায়গা ওর সাইডেও ছিল আমার সাইডেও ছিল, আমরা মাঝখানে শুয়েছিলাম। বলছে খাটের মধ্যে মনে হলো কেউ ধাপ 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 করে লাফালো, লাফিয়ে মনে হলো কেউ খাট থেকে জাম্প করে মেঝেতে পড়লো, শব্দ হলো একটা ভারী কিছু, মেঝেতে কেউ যে লাফিয়ে পড়ে মেঝেতে একটা শব্দ হয় তো, শব্দ হলো, কিন্তু আর কোনো কিছু দেখলাম না। বাথরুমের গেটটা ছিল, গেটটা ধাপ করে খুলে গেল। আমার হাজবেন্ড আমাকে বলছে এই সীতা তুমি তাকিয়ে রয়েছে, এটা কি আওয়াজ হলো, এ কি, এই খাটের মধ্যে কে নাচলো? আমি তখন ওকে জড়িয়ে ধরে আর কথা বলতে তো পারছি না, সে কি যে কান্না। বোন বলছে দিদি ভাই 1 ঘন্টা আমি কোনো কথা বলিনি, আমি শুধু ওকে জড়িয়ে কেঁদেছি। আমাকে বলছে পুরো লাইট টাইট পুরো একদম রুম অন করে দিয়েছে লাইটগুলো দিয়ে, আমাকে বলছে কি হয়েছে, হিটার টিটার সব চলছিল রুমে। হ্যাঁ বলছে তোমার কি হয়েছে, তুমি হিটার জ্বলছে, তুমি এত মানে হাত পা ঠান্ডা হয়ে রয়েছে, কাঁপছো, কি হয়েছে, কাঁদছো কেন? আমি ওকে বলতে পারছি না যে আমার সাথে কি হলো, আমি বলতে পারছি না। বলতে গেলেও তো বলবে ওই প্রথম হোটেলে গেছিলাম দেখেছিলে কেউ মারা গেছে, তোমার মনের মতো ওইটাই বসে রয়েছে, তোমার কুসংস্কার, এগুলো তোমার মনের ভুল, তুমি এগুলো ভীতু ভাবছো। আমি কিছু বলতেও পারছি না। যাই হোক, আমি একটাই কথা বললাম, তুমি রাত্রে ঘুমাবে না, তুমি জেগে থাকো। ঠিক আছে ভালো কথা, ও জেগেই রইল কোনো রকমে। ঈশিতা বলছে দিদি ভাই ভোরটা হয়, পাখির আওয়াজ আর কাছের জানলা দেখতে পাচ্ছি বাইরে বেশ হালকা হালকা আলো বেরোচ্ছে, মানে তখন অনেক দেরি, মানে ভোর হচ্ছে। আমার হাজব্যান্ডকে বললাম বিশ্বাস করো আমি আর দার্জিলিংয়ে থাকবো না, তুমি বাড়ি চলো। আমাকে বলে এই মা এখানে যে আমি 3 দিনের বুকিং করেছি, কি করে তুমি এই কথা বলছো, বুকিং করা রয়েছে না? আমি বললাম দেখো তুমি চলো, আমি আমার বাবার কাছ দিয়ে চেয়ে তোমাকে ওই বুকিংয়ের টাকাটা রিটার্ন করে দেবো। আমাকে বলছে মারবো,
একটা, এইসব কি কথা বলছো? তোমার বাবার কাছ থেকে কেন তুমি টাকা চাইবে? কেন আমার কাছে নেই? ঘুরতে এসে তুমি নিজেই তো বললে যে আমরা হানিমুনে যাব দার্জিলিং, তাহলে তুমি আবার বাড়ি যাওয়ার কথা বলছো কেন? আমি বললাম না, আমার শরীর খুব খারাপ লাগছে, তুমি চলো। আমার হাজবেন্ড কোনো মতে আসবে না, ও আমাকে ছাড়ার সেই ছেলে না। ও বলছে কি হয়েছে বলো, তুমি কেন কাঁদছিলে, কেন রাতের বেলা ভয় পেয়েছ, রুমের মধ্যে কি কি হয়েছে তোমার সাথে? আমি ওকে কিছু বলি না। লাস্টে আমি ওই দার্জিলিংয়ে থাকবো না বলে মিথ্যা কথা বলি। কি জানো, ঈশিতা বোন বলে, দিদিভাই আমি ওকে বললাম দেখো আমার বাবা মা তোমাকে মিথ্যে কথা বলে বিয়ে দিয়েছে, আমার একটা গুপ্ত রোগ আছে, আমি ভুল করে বলেছি দার্জিলিংয়ে আসবো, এত ঠান্ডা আমি নিতে পারছি না, আমার রক্ত পুরো শুকিয়ে ডালা ডালা হয়ে যায়। আর তুমি এই বলছে এরম আবার কি রোগ? আমি বললাম হ্যাঁ এই রোগ আছে, তুমি কলকাতায় চলো, আমার বাবা মা তোমাকে মিথ্যা কথা বলে বিয়ে দিয়েছে, তুমি বাবা মাকে জিজ্ঞেস করে বলবে। তো আমাকে বলছে আমি এক্ষুনি তোমার বাবার সাথে কথা বলবো, এত বড় মিথ্যা কথা, মানে আর কি লুকিয়ে বিয়ে দিয়েছে, মানে সেটা অন্য জিনিস ঘুরে গেল। আমি একটাই কথা মনে মনে ভাবছি, সীতা বলে দিদি ভাই ও যদি বলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, আমি বললো ঠিক আছে ডিভোর্সই দিয়ে দাও, তুমি কলকাতায় তো চলো। আমি ভাবছি আমাকে তুমি এই দার্জিলিং থেকে আগে বাড়ি নিয়ে চলো। সেই রকম ভাবেই প্ল্যানিং করে বোন বলে যা হয় হবে, যদি বললাম না ডিভোর্স হয়ে যায় হবে, তাতেও কোনো ব্যাপার না, কিন্তু আমি দার্জিলিংয়ে থাকবো না। তারপর বোন বলে আমি দিদি সাকসেস হই। পুরো দার্জিলিং থেকে কলকাতা পর্যন্ত আমার হাজবেন্ড আমার সাথে একটা কথা বলেনি। আমি বললাম তুমি না বলো তাও ভালো, তুমি আগে কলকাতায় চলো। বোন বলে দিদি ভাই যখন বাড়িতে আসি আমার মাকে বাবাকে ফোন করি, আমার মা বাবা শ্বশুর বাড়িতে আসে, আমার হাজবেন্ড তো রেগে খুঁজে বোন মা বাবার সাথে কথা বলছে না। তখন আমার বাবা মা বলল যে তোমরা কিছুই জানো না, আমার মেয়ে যেগুলো বলেছে সেগুলো সব মিথ্যে কথা। তখন আমার হাজবেন্ডকে বললাম বিশ্বাস করো সেদিন রাতে এই এই হয়েছিল, আমি দার্জিলিংয়ে থাকতে চাইনি এই কারণে, যখন আমরা হানিমুন কাপল রুম যখন স্পেশাল বুক করে যাই অনলাইনে, সেখানে যখন থাকতে পারলাম না, এরকম একটা বউ গলায় দড়ি দিয়ে মারা গেছে জানার পর একটা অন্য হোটেলে রাতের বেলা আমার সাথে এই অভিজ্ঞতা হওয়ার পর আমি বুঝেই নিয়েছি আমি দার্জিলিংয়ে আর থাকবো না। কারণ আমি ঘুরতে পারবো না, আমি হানিমুনে গেছি, আমি কিভাবে থাকবো, আমার তো ভয় কাজ করছে। আমি যার জন্য মিথ্যা কথা বলেছি। তো অনেক করে বোঝানোর পর শ্বশুর শাশুড়ি জিনিসটা বুঝতে পারে, আমার বাবা মাও আমার হাজবেন্ডকে বোঝায়, তারপরে কিন্তু সব কিছু ঠিক হয়ে যায়। তাহলে দর্শক বন্ধুরা বলো, ওহ, কেউ যেন কালকে কমেন্ট করেছিল যে সত্যি এই পৃথিবীটা সত্যি একটা মানে রহস্যময় পৃথিবী বলেছিল একটা। আমি যদিও পাই কমেন্টটা পড়বো, কমেন্টের একদম শেষে যে সত্যি সত্যি তাই এই পৃথিবীটা রহস্যে মোড়া, ঠিকই বলেছো। তো দর্শক বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো বলো। এরকম ঘটনা আমার কাছে আসে, এত ইউনিক ইউনিক এত বিউটিফুল, সত্যি বলছি এই ঘটনাগুলো তোমরা পাঠাও, তোমাকে সত্যি বলছি মানে আমি কিভাবে ধন্যবাদ তো দেবো না, অনেক অনেক ভালোবাসা রইলো। আর এটাই বলবো আগামী দিনে যেখানেই যাও না কেন, মানে কি করে এটাই বা আমি বলতে পারি, কোথায় কি আগে থেকে ওত পেতে বসে রয়েছে আমরা তো জানিও না। যাই হোক সাবধানের মান নেই, যতটা পারবে নিজেদেরকে সাবধান রাখবে। এবার চলো কালকের 3টে ঘটনা তোমাদের সাথে সত্য আমি সিলেক্ট করে তোমাদের শেয়ার করেছিলাম, কেমন লেগেছে সেই ঘটনার নিচে যে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করেছো, কমেন্টগুলো নামগুলো পড়বো। আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম সোম থেকে যে মঙ্গল বুধবার আমি শোনা কথায় তোমাদের জন্য ঘটনা শেয়ার করি। তোমরা আমাকে গত সপ্তাহে মানে এই সপ্তাহে তোমরা কমেন্ট করে বলেছিলে যে 2 দিন করে চাই, তোমরা সবাই মতামত দিয়েছো যে দিদিভাই আমরা 2 দিন করেই চাই, আমরা শোনা কথায় দুপুরবেলা আর বেঙ্গুলি ব্লগার শোনায় রাতে 10:30টায় আমরা ঘটনা চাই। তো তোমাদের আমি জানিয়ে দিচ্ছি সুখবর সুখবর সুখবর, সোমবার থেকে তোমরা 2টো করেই ঘটনা পাবে, ঠিক আছে? কারা কারা খুব খুশি হয়েছো অবশ্যই বলবে, ঠিক আছে? তো চলো নামগুলো বলি। এখানে একটু নেট প্রবলেম হয় জানো তো, প্রচন্ড নেটের প্রবলেম হয়। আচ্ছা আমি নামগুলো বলবো, দেখো এখনো পর্যন্ত শো করছে না, দেখো এই দেখো, আসলে তো বলবো। আচ্ছা
তো চলো আজকে সবার নাম আর কমেন্ট পড়বো। সাথে আছে প্রথমেই আজকে কমেন্ট করেছে হচ্ছে সরস্বতী দে, বলেছে লাভ ইউ দিদি ভাই। আচ্ছা, লাভ ইউ টু সরস্বতী তোমাকে। তারপরে আমাদের সিয়াস ভাই বলেছে প্রথম ঘটনাটা মনে হয় দেশের জন্য হওয়া, কত প্রাণ হলো বলিদান। ঠিক, প্রথম ঘটনাটা আমরা শুনতেই পেরেছি যে বিপ্লবী সেই আমলে ইংরেজদের যা হয়েছে আমরা সবাই জানি, এটা আর বলার কিছু নেই, সত্য একদম বাস্তব ঘটনা। যদিও জায়গাটার নাম আমি ভুল বলেছিলাম, তোমরা অনেকেই ঠিক করে দিয়েছো। আচ্ছা, দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ভয়ের হলেও জানান দেয় আবারও যে মা তার সন্তানদের কখনো ছেড়ে দূরে যেতে পারেন না, একদম বাস্তব। আর তৃতীয় ঘটনাটা আমাদের সিয়াস ভাই বলে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক, বিধাতা কার কপালে কি লিখেছে আর কার কবে মৃত্যু কেউ জানে না, তাই যে কটা দিন আছি সবাই মিলে মিশে কাটাই, এটাই ভালো। আর ভাই কিন্তু একদম দেখো জামার কালার ম্যাচিং করে, কালকে গ্রিন কালারের একটা ওয়ান পিস পরেছিলাম, তো পিঙ্ক আর গ্রিন ও কিন্তু একদম সুন্দর করে আমাকে লাভ ইমোজি পাঠিয়েছে। তারপরে আমাদের কমেন্ট করে হচ্ছে বৃষ্টি বলেছে দেখো কমেন্টগুলো না পড়লে না, এত সুন্দর কমেন্ট করো তোমরা, তোমাদেরও একটা মনে শান্তি লাগবে, ভালোবাসা থাকবে যে দিদিভাই কমেন্টগুলো পড়ে, ঘটনা যাই হোক। আচ্ছা, কমেন্ট পড়ি। কমেন্টটা হচ্ছে মানে ঘটনাটা যতই বড় হোক, কমেন্টটা আমাদের বিন্দাস লাইভ থেকে বৃষ্টি বলে আজকে দিদিভাই এটা কোনো আবার ছড়াও না, আবার আবৃত্তিও না, মনে যা এসেছে তাই লিখেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে তোমার ছোট্ট বোন হিসেবে ক্ষমা করে দিও। গল্পের ঝুড়ি নিয়ে বসে রাত 10:30টায় পরে আমরা সবাই অপেক্ষায় থাকি কখন সোনা দিদি ভাইয়ের গল্প আসবে, মনের মাঝে মিলিয়ে যায় শ্রদ্ধেয় দিদি হে আমার, তোমারও অপেক্ষায় আতর হয়ে সারাদিন কখন দিদি আমার গল্প নিয়ে আসবে। অনেক লাভ, খুব ভালো। এটা হচ্ছে কি বলতো, মন থেকে বেরোনো একটা, তোমার মন থেকে বেরোনো মনের কথা। তারপরে আমাদের পিয়ালি ভারদ্বাজ বলেছে দারুণ 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 লাগলো সবগুলো ঘটনা। দেখো লাভের বৃষ্টি হচ্ছে, আর কি চাই পিয়ালি ভারদ্বাজ। তারপরে সোনার ছবি লিখেছ প্রথম দুটো ঘটনা বেশ ভীতকর, আর তৃতীয় ঘটনাটা জিনজনিত কেস। আচ্ছা, মতামত দিয়েছো তার জন্য অসংখ্য ভালোবাসা। শুভঙ্কর ঘোড়াই লিখেছ দিদিভাই তোমার গল্পের অপেক্ষায় ছিলাম, এত দেরি করে ছাড়লে কেন, গল্পটা খুব সুন্দর লাগলো। আচ্ছা, প্রথম কথা বলি ভাই, এটা কোনো গল্প না, এগুলো পুরোটাই কিন্তু ঘটনা ঘটেছে। গল্প হয় যেটা বই দেখে বলা বা বানিয়ে বলা। আচ্ছা, আমরা চলতি কথায় গল্প বলে থাকি, তাতেও কোনো আমার এখানে অপরাধ বোধ নিচ্ছি না, কারণ বলতেই পারি, আমরাও বলি। আচ্ছা, আর দেরি হওয়ার কারণ হচ্ছে ঘটনাটা যেইটুনিক একটু বড় ছিল, আর নেটের প্রচণ্ড ঠান্ডায় না প্রবলেম হয়, যাদের বাড়িতে ওয়াইফাই আছে তারা জানবে। তো আমারও আপলোড করতে দিই যখন অনেকটা দেরি হয়ে যায়, আমি তো নিজেই ছটপট করি তোমাদের জন্য, তারপর তোমরা কমেন্ট করতে থাকো। আচ্ছা, রাজা মল্লিক বলেছেন দারুণ। আচ্ছা, প্রথম কিন্তু আপনার কমেন্ট পেলাম, খুব ভালো লাগলো। এরকম যারা নীরব এখনো শ্রোতা বন্ধুরা কমেন্ট করো না, করতে থাকো, সত্যি ভালো লাগে। আচ্ছা, তারপর শিল্পীটি বলেছে 3টে ঘটনাই ভালো লাগলো, শেষ ঘটনাটা বেশি ভয়ঙ্কর মনে হলো। আচ্ছা, গৌরী বসাক বলেছে লাস্ট ঘটনাটা সব থেকে ভয়ঙ্কর, অনেকগুলো আমাকে লাভও পাঠিয়েছ। আচ্ছা, রিনা সিনহা বলেছে 3টে ঘটনা শুনবো আজ, উফ কি যে মজা, দারুণ দারুণ। একটা ঘটনা শুনে মন ঠিকই ভরে ওঠে না, কিছু কম লাগতো। আজকে 3টি ঘটনা শুনবো, বাই 1 গেট 2 ফ্রি। দিদি ভাই আপনি ভালো থাকুন, লাভ। দেখেছো, দেখো। তারপরে প্রিয়াঙ্কা গিরিদাস বলেছে ওয়েট করছিলাম তোমার গল্পের জন্য, ফোনে চার্জ ছিল না বলে চার্জ দিয়ে ডিনার করতে করতে শুনছি দিদিভাই তোমার গল্প না শুনলে আমার খিদেও পায় না, ঘুমও পায় না। ও মাই গড, এটা কি আর ঘুমও পায় না।
সোনা দিদি ভাই, খুবই ভালো লাগে গল্পগুলো, অনেকগুলো ভালোবাসা দিয়েছো, অনেক ভালোবাসা তোমার জন্য। আচ্ছা, খুব ভালো লাগলো আমার, কিন্তু ঘুম পায় না, খিদে পায় না, কি গো এগুলো, এগুলো কি বলো তো? ঘুমাবে, খাবে, তবে তো গল্প শুনবে, ভালো লাগবে, নাহলে শরীর খারাপ করবে না? আচ্ছা, কোদর মা নয়, ওইটা হচ্ছে কোডাম্মা। হ্যাঁ, আমি প্রথমেই বললাম আমার একটু মিস্টেক হয়েছিল। কাহিনীগুলো খুব ভালো লাগলো। সোমনাথ ভট্টাচার্যা এটা আমাকে সংশোধন করে দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। আমাদের প্যান্থার গেমিং ওয়াইটি লিখেছে, তোমার মিষ্টি মুখে গল্প শুনে আজ আমার সারা দিনে ডিপ্রেশন চলে গেছে। সত্যি সোনা বোন, এখন যেন 12:39 সময় তোমার গল্পগুলো শুনছি। বিশ্বাস করো, আজ 3টে সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা পাঠিয়েছে, দেখেছো তো? আচ্ছা, এবার আমরা পড়ব রিনা সিনা দিদিভাই লিখেছে, আমিও চলে আসলাম ঘটনা শুনতে। আচ্ছা, আমি তো চাই সবাই আসো। তারপরে গার্গী সুর বলেছে, জানি দিদি ঘটনাগুলো সত্যি ভয়ের হবে, তোমার মুখ থেকে শুনলে আরো ভালো লাগে, জানো কারোর সাথে গল্প করতে করতে শুনছি। আচ্ছা, রাতে একা বসে শুনছি দিদিভাই, ভালো ভয় লাগছে। আচ্ছা আচ্ছা, গৌরী বসাক বলেছে, চলে আসলাম ঘটনা শুনতে, অনেকগুলো গোলাপ ফুল রেড হার্টও দিয়েছে। বৃষ্টি আবারও কমেন্ট করেছে, ও মাই গড। বৃষ্টি বলেছে, খুব ভালো লাগলো আজকের ঘটনাটা, আমার তো 3টে ঘটনাই ভালো লেগেছে। আমি কি করে দেখাবো বলো তো? রেড হার্ট দেখো। আচ্ছা, আমার সাথে গোলাপ ফুলও আছে, কিন্তু না বললে নয়। তারপরে সুদীপ্ত ব্যানার্জি বলেছে, আজকে শরীর খুব খারাপ, তাও আপনার ঘটনা শুনতে চলে আসলাম। আচ্ছা, প্রথমেই বলবো, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাইকে বলবো খুব নিজেরা কিন্তু সাবধানে থাকবে। আমাদের প্রিন্স বাবুকে দেখেছো তো, থেকেই কিন্তু ঠান্ডা লেগে যায় ওর। আচ্ছা, তারপরে কিষাণু মান্না কমেন্ট করেছে, চলে আসলাম ঘটনা শুনতে আবারও, অনেকগুলো লাভ হার্ট দিয়েছে, অসংখ্য অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। আচ্ছা, তারপরে গার্গী মুখার্জি বলেছ, এখন ঘড়িতে বাজে রাত 1:36 আর আমি তোমার ভিডিও দেখতে বসে গেলাম। বাবা, এত রাতে? প্রতিদিনই তোমার ঘটনা আমি শুনি, কিন্তু এই কয়েকদিন কোনো কমেন্ট করিনি। তোমার ঘটনা আমি রোজ রান্না করার সময় শুনি, তুমি আমাকে কমেন্ট করেছো, এই কমেন্টই করতে, কাজ করার সময় আর খাবার টেবিলে বসে শুনি, আমি আর আমার মেয়ে। দিদিভাই, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করেছি, ইনস্টাগ্রাম করেছি, কিন্তু তুমি দেখোনি। প্লিজ তুমি একটু রিপ্লাই দিও, আমি কিছু ঘটনা শেয়ার করব তোমার সাথে, যেটা আমার জীবনে ঘটে গেছে। আর কতগুলো হার্ট দেখো। অবশ্যই যোগাযোগ করব, চিন্তা করো না, অবশ্যই করে নেব। তারপরে মৌয়া ঘোষ লিখেছ, কোনো কথা হবে না, সত্যি ভালো থেকো আর সাবধানে থেকো তুমিও। আচ্ছা, 3টে ঘটনাই ফাটাফাটি দিদি ভাই। প্রদীপ দাস বলেছে, 3 বান্ধবীর ঘটনা খুব দারুণ ছিল দিদি ভাই। আচ্ছা, লাভ 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 প্রদীপ দাস বলেছ। আচ্ছা, স্বপ্না হালদার বলেছ, হ্যাঁ হ্যাঁ সোনা মা, লাস্টের ঘটনাটা শুনে খুব মনটা খারাপ লাগলো, ভালো থেকো। আচ্ছা, অনেকগুলো রেড হার্ট পাঠিয়েছো। তারপরে কমেন্ট করেছো হচ্ছে চিরঞ্জিত পাল। চিরঞ্জিত পাল বলেছ, খুব ভালো লাগলো দিদি। আচ্ছা, প্রত্যেকটা গল্পই খুব ভালো আর খুব ইন্টারেস্টিং, ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। কমেন্ট করবে কিন্তু, হ্যাঁ, একদিন না, আমি যেন প্রত্যেক দিন দেখি যারা নীরব আমার শ্রোতা বন্ধু, তোমাদের যেন কমেন্ট আসছে, ঠিক আছে? নালে ভূত পাঠিয়ে দেবো। প্রদীপ দাস বলেছ, দারুণ। আচ্ছা, অনেকগুলো রেড হার্ট পাঠিয়েছো। বনানী কর্মকার দিদিভাই বলেছ, ভালো লাগলো, দারুণ। আচ্ছা, রাজীব জাসওয়াল ভাই আমাদের বলেছে, লাভলি রেড রোজ পাঠিয়েছে, দিদি খুব 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 ভালো লাগলো ঘটনাগুলো দিদি, ইউ আর দ্য বেস্ট। ওফ, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। তো চলো,
আর কে কে কমেন্ট করেছো দেখি। তারপরে অনুপম বিশ্বাস বলেছো, দিদি চলে আসলাম তোমার মুখে ঘটনাগুলো শুনতে, আমার নেশার মতন হয়ে গেছে ঘটনাগুলো শোনার। আমারও নেশা হয়ে গেছে তোমাদের ঘটনা প্রত্যেক দিন দেবার, কারণ তোমরা ঘটনা না পেলে আমাকে কমেন্ট করতেই থাকো, আর সেই কমেন্ট পড়ে আমি রাতে ঘুমাতেই পারি না। ওই জন্য তোমাদের জন্য আমি সব বাইরের কাজ, হাঁটা চলা ঘোরা বন্ধ করে দিয়েছি, যাতে ঘটনাটা তোমরা পাও, তোমাদের ভালো লাগে, এইটা আমার ভালো লাগে, তোমরা এই মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আচ্ছা, নদিয়া থেকে শিখাবালা আমাকে অনেকগুলো রেড হার্ট পাঠিয়েছো, তোমাকেও অনেক ভালোবাসা। সুমন ভট্টাচার্যা প্রথমেই রেড হার্ট পাঠিয়েছো, তারপর বলেছো সুমনা ভট্টাচার্যা বলেছো লাস্টেরটা বেশি ভয়ের, অন্যগুলো ভালো। আচ্ছা, পল্লবী মল্লিক বলেছ, দিদি অপেক্ষায় ছিলাম তোমার ঘটনা গুলো শোনার। তারপরে ঝর্ণা গোস্বামী লিখেছ, দিদি তুমি মিনি ব্লগ করো প্লিজ 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 উইন্টারের। আচ্ছা ঠিক আছে, কি মিনি ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যদি এখন তুমি শুনে থাকো। এই দেখো, আমাকে কিন্তু অনেক রেড হার্টও পাঠিয়েছো, আমি খুব খুব ভালো লেগেছে। ঠিক আছে, কি মিনি ব্লগ দেখতে চাও অবশ্যই জানিও। আচ্ছা, এর আগেও আমাকে দুই একজন বলেছিল, দিদিভাই তুমি মিনি ব্লগ দাও, তোমার ডেলি তুমি কি করো, কি খাচ্ছ, বাজার যাচ্ছ কি না, কি রান্না করছো, যা হয় একটা বাড়ির মেয়ে বউরা যা করে তুমি শেয়ার করো, তোমরা বলো, আমি অবশ্যই মাথায় রাখবো। আচ্ছা, তারপর আমাদের নিতাই সরকার দাদাভাই বলেছেন, ম্যাডাম তিনটেই ঘটনা খুব ভয় লাগলো। আচ্ছা, কাছড়াপাড়া থেকে। আচ্ছা, পিঙ্কি সাহা বলেছো, আমি এই সবে এলাম দিদি ভাই, এখন 3:19 AM, রাত 3:19, তুমি কোথায় ছিলে? পিঙ্কি সাহা টলিগঞ্জ থেকে। তুমি কি শুটিংয়ে ছিলে, না কোনো জায়গায় জব করো, না এখন শুনছো, বলবে এত রাতে কেন? নেহা মাইতি বলেছো, 3টে ঘটনার টাইম ভৌতিক সুন্দর ছিল। আচ্ছা, ও আচ্ছা, মানে বহুত সুন্দর ছিল। আচ্ছা আচ্ছা, অনেকগুলো রেড হার্ট পাঠিয়েছো। তারপরে প্রিয়াঙ্কা কুন্ডু বলেছো, আজকে চলে আসলাম ঘটনা শুনতে দিদিভাই, একদম। আচ্ছা, তারপরে দেবাশিস ভট্টাচার্য বলেছো, বোন অসাধারণ গল্পগুলো। আচ্ছা, ধন্যবাদ। শ্বেতা বিশ্বাস বলেছো, ফার্স্ট কমেন্ট করলাম সোনা বোন, অসংখ্য ভালোবাসা। বনানী কর্মকার দিভাই বলেছো, তিনটেই সমান ভয়ের, কিন্তু তিনটেই বেশি ভয়ের। আচ্ছা, তনু নন্দী আমাকে লাভ হার্ট পাঠিয়েছো বনু। আচ্ছা, চলে এলাম দিদিভাই, ফার্স্ট কমেন্ট করে আবারও লাভ হার্ট পাঠিয়েছো। আচ্ছা, আমাদের এসকে মাসিওয়ার, হাই ম্যাম, কেমন আছো? তো ভালো আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা ম্যাম, আমি গিয়েছিলাম কোদর মাতে। আচ্ছা, ওইটা একটা পাহাড়ি এলাকা, ওই জায়গায় ম্যাম, ওই জায়গার নাম হলো কোদারমা ঘাটি, খুব ভয়ঙ্কর। আচ্ছা, জায়গা, কিছু কিছু জায়গায় আবার কি, ও আচ্ছা, কিছু কিছু জায়গায় আবার মোবাইল নেটওয়ার্কও থাকে না, বেশিরভাগ ছিনতাই হয়ে যায়। তুমি হট করে হেল্প করো। ও আচ্ছা আচ্ছা, তুমি হট করে কারোর হেল্প পাবে না, কোনো কিছু যোগাযোগ করতে পারবে না ওই জায়গাটা, এরকম। ভালো থেকো ম্যাম, অনেকগুলো রেড হার্ট পাঠিয়েছো, অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ, সাথে তুমি এত সুন্দর করে একটা বুঝিয়ে কমেন্ট করার জন্য, সাথে থেকো। আচ্ছা, স্বপ্না হালদার বলেছো, প্রথমটা তো খুবই ভালো লাগছে, কেন কি বিপ্লবী, হ্যাঁ সংক্রান্ত ছিল বলে আমার বেশি ভালো লেগছে, দ্বিতীয়টাও খুব ভালো। দেখেছো, কথা জড়িয়ে যাচ্ছে, মা গরম চা খেতে হবে। আচ্ছা, ভাস্কর অধিকারী বলেছো, চলে এলাম বাট লেট করে সোনা দিদি, কোনো ব্যাপার না, অ্যাটলাস্ট এসেছো তো। আচ্ছা, প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ আমাকে রেড হার্ট পাঠিয়েছো। স্বপ্না বাজাল দিদিভাই রেড হার্ট পাঠিয়েছো। সুমন রয় বলেছো, 3টে ঘটনাই ভালো লাগলো, 3 নম্বর ঘটনাটা বেশি ভয়ের ছিল। আচ্ছা, সমীর মাইতি বলেছো, দিদিভাই আমি ফার্স্ট কমেন্ট
করলাম। কেমন আছো দিদি ভাই? ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। সমীর নোমান ভাই বলেছে আজকে 3টে ভূতের ঘটনাই শুনতে পাবো, খুব ভালো লাগলো দিদি ভাই। আচ্ছা, রূপাদে রেড রোজ পাঠিয়েছো। আচ্ছা, এসকে কালিম তাতা ভাই বলেছো আজকের ঘটনাগুলো এক কথায় দারুণ, অনেক ভালোবাসা, ধন্যবাদ। সুপর্ণা দিদিভাই রেড হাত পাঠিয়েছো। মন শাইন পাঠিয়েছো 2 নাম্বার ঘটনাটা বেশি ভয়ের ছিল ফ্রম উড়িষ্যা। রূপা দে আমাকে রেড হার্ট পাঠিয়েছো অনেক। আচ্ছা, সুপর্ণা বলেছো চলে এলাম ঘটনা শুনতে। আচ্ছা, অসীম ব্যানার্জি বলেছো সোনা কোদার মা নয়, ওইটা হচ্ছে কোদার মা। আচ্ছা ঠিক আছে, তোমাদের এই জন্যই তো বলি যে তোমরা আমার পরিবারের লোক ভুল করলে দোষ করলে তো বুঝিয়ে দেওয়া বকা দেওয়াটা তোমাদের কর্তব্য, দায়িত্বই পড়ে। আচ্ছা, জল্পনা মজুমদার বলেছো হ্যালো দিদি ভাই কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? পারমিতা সাহা অনেক হার্ট পাঠিয়েছো। চন্দনা গোপেও আমাকে গ্রিন আর রেড হার্ট পাঠিয়েছো। মৌসুমি সরকার বলেছো সোনাদি প্লিজ কোন জায়গার ঘটনা একটু জানিয়ে বলো। আমার বাড়িতে না, আমার বাড়ি পলাশিতে। আচ্ছা, গ্রামের দিকে। ও আচ্ছা, আমি হাজবেন্ডের চাকরি সূত্রে উড়িষ্যাতে থাকি। তোমার ঘটনা আমি শুনি, সব সময় কমেন্টও করি না। এটা কত বছর আগের ঘটনা? এই ঘটনাটা ঘটে ধরে নাও আজ থেকে কম করেও তো 30-32 বছর আগে। কেন আমাকে জেঠু বলে, জেঠুর এখন মানে অনেক বয়স, জেঠু লাঠি নিয়ে হাঁটে। আর জেঠু এটা কলেজ লাইফের, মানে বুঝতে পারছো, পলাশির কোনো এক গ্রামে অনেক ভেতরে। আমাকে নামটা তো বলেনি বনু। আচ্ছা, সৌমিক সরকার বলেন আবার পিঙ্ক কালারের মাইক্রোফোন। হ্যাঁ, আবার পিঙ্ক কালারের, আজকে কিন্তু পিঙ্ক কালার নেই। আচ্ছা, ও হ্যাঁ অবশ্যই এই কমেন্টটা তো পড়তেই হবে। সুদীপ ইমোশন আমাকে একটা কমেন্ট করেছে। প্রথমেই তো উনি খুব ভালো করে হেসেছেন। তোমরা দেখবে কমেন্টটা আছে, আমি হাইড করি না, থাকে। উনি বলেছে আপনার হিন্দি অনেকটা আমাদের সিএম এর হিন্দির মতো। খুব ভালো কথা। আমি ওনাকে বলেছিলাম যে না, না না, সিএম পিএম কোনো হয়তো আপনিও সিএম পিএম কেন, আপনিও হয়তো এমনি হিন্দি বলেন, বাট আপনাকে দেখার বা বলার জায়গাটা নেই, বিকজ সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি নেই। হতেই পারে, দেখো তুমি যার দোষ সামনের লোকের ভুল ধরছো, হতে পারে। আমি কিন্তু বলেছি আমি হিন্দি পারি না, চেষ্টা করছি ফুটিয়ে তোলার। তো তুমি এই কথা বলেছো, আর এরমও হতে পারে তুমিও কিন্তু সব কিছু জানা কোনো জ্ঞানী পণ্ডিত না, তোমারও কিছু না কিছু মিস্টেক হতেই পারে, ভুল হতেই পারে। তুমি যদি সোশ্যাল মিডিয়ায় এসে বলতে, হয়তো তোমাকেও এরম করে কেউ বলতো। এখানে হাসির কিছু নেই। তবে কমেন্টটা আমার খারাপ লাগেনি এই কারণে, আমাদের সিয়াজ ভাই একটা খুব সুন্দর তাকে উত্তর দিয়েছে। উত্তরটা হচ্ছে এটা বাংলা, সিয়াস, হ্যাঁ এটা বাংলা চ্যানেল, বাংলা কন্টেন্ট। দিদি হয়তো হিন্দিটা পারে না, কিন্তু ঘটনার অংশে থাকলে বলতে হয়। কোনো হিন্দি মুভি বা নায়ক নায়িকা যখন ভাঙা ভাঙা বাংলা বলে তখন হাসি পায় না বলুন। সুদীপ বাবু, আপনি যদি সুদীপ বাবু আজকের কমেন্টটা শোনেন, আমাদের সিয়াজ ভাইয়ের, আমার প্রশ্নের উত্তর দিতে হবে না, এই সিয়াজ ভাইয়ের প্রশ্নের উত্তরটা দেবেন, হ্যাঁ খুব ভালো লাগবে। হাসি তো হাসাই যায়, তাই না? হাসি শরীরের পক্ষে খুব ভালো, হাসতে থাকবেন। আচ্ছা, পিঙ্কি খাতুন বলেছে হাই। আর বনানী কর্মকার বলেছে আমার কাছে আরো হিন্দি, আমার কাছে এসো আমি হিন্দি শিখিয়ে দেবো। হ্যাঁ, আমাদের দিদিভাই কিন্তু এখানেই থাকে, ঠিক আছে চলে যাবো দিদিভাই তোমার কাছে। আচ্ছা, নো ওয়ান ভাই বলেছো সোনু ডগিকে নিয়ে একটা শর্ট ফিল্ম বানাও দিদিভাই, খুব ভালো দেখতে লাগবে। অনেকগুলো লাভ দিয়েছো। আমি অনেকদিন ধরে ভাবছি ওকে নিয়ে আমি শর্ট ফিল্ম বানাবো কিনা জানি না, তবে একটা শর্ট দেবো, অনেকদিন আপডেট দিই না, তোমরা ওকে খুব ভালোবাসো। ও কিন্তু ভাইরাল হওয়ার জন্য দেখবে লাইভ করলে আসে। আমরা কত জোনাকি খেয়ে নিয়েছে, কত ইয়ার্কি করি। সোনু কিন্তু আছে আমার পায়ের কাছে গুটিয়ে, আমি যেখানে থাকি ওখানেই থাকে। আচ্ছা, অনিরুদ্ধ সরকার বলেছে 2 এন্ড ঘটনাটা ভালো লেগেছে। গীতা দাস আমাকে অনেকগুলো হার্ট পাঠিয়েছ। চলো সব কমেন্টগুলো পড়লাম। যদি কারোর কমেন্ট বাই মিস্টেকলি যদি মিস হয়ে যায়, তবে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কালকে 10:30টায়
শেয়ার করে দেবো। আজকের মতো টাটা, গুড নাইট। কিরম লাগলো বলো, সাথে থেকো। সোমবার থেকে কিন্তু আমরা 2 টাইম ঘটনা পাবো, মাথায় রাখবে। আজকের মতো চলো, টাটা।